আমাদের আজকের গল্পটি অনেক মজার হতে চলেছে। হাসতে হাসতে কেউ মারা গেলে আমরা কিন্তু দায়ী নই। তাই মজা নিতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ফেসবুকে প্রেমে পড়ার সমস্যা কি আমি বলি। সেদিন সেই রকম সুন্দরী এক মেয়ের ছবি দেখে ক্রাশ খেয়ে পটাতে গেছি। মেয়ে আমার লেখার ফ্যান, পটেও গেছে প্রায়। লাস্ট মোমেন্টে বলতেছে, দেখো তানভীর, আমি রাজি, কিন্তু আমার একটাই শর্ত আছে। আমি তখন সেই মুডে আছি। বললাম, তোমার সব শর্তে আমি রাজি। মেয়ে তাও নাছোড়বান্দা, বলল, শুনে তো দেখো শর্তটা। বলো কি শর্ত। মেয়ে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তোমার একটা প্রমিস করতে হবে যে তুমি আমার দুটো মেয়েকে মেনে নিবা, ওদেরকে বাবার আদর দিয়ে বড় করবা, আমার আর তোমার সন্তান হলে সবাইকে সমানভাবে দেখবা। আমি আমতা আমতা করে বললাম, তোমার যে বাচ্চা আছে, তুমি বিবাহিত, এটা আগে তো বলনি। তুমি তো জানতে চাওনি, আর এখন তো বললাম। রাজি থাকলে বলো, ওদের আব্বুকে আমি ডিভোর্স দিব। বিশ্বাস করেন, তখন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু একটু পর জানলাম তার বড় মেয়েটা জাহাঙ্গীরনগরে মাস্টার্স করতেছে, ছোটটা হলিক্রসে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার। আমি আস্তে আস্তে বললাম, আসলে আপনার ছবি দেখে বোঝা যায় না। তুমি যেটা দেখেছো ওটা আমার বিয়ের আগের ছবি, এখনের ছবি দিব? আমি ভয়ে আর চাইলাম না, বললাম, না থাক, মানে আমি একটু ভাবি, কয়টা দিন টাইম দেন আমাকে। উফ তানভীর, আপনি কেন বলছো? তুমি করে বলো। একটা সম্পর্কে যখন আমরা গেছি তখন আর আপনি বলার কি দরকার? সেই প্রায় হয়ে যাওয়া প্রেম, কত উপায়ে যে আমি ব্রেকআপ করার চেষ্টা করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। এদিকে ওনার বর আবার পুলিশ অফিসার, ঢাকার কোন থানার ওসি যেন, ব্লকও দিতে পারে না। মহিলা কান্নাকাটি শুরু করেছে, বলেছে, দেখো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমি মরে যাব, আমার অনাগত সন্তানের কসম। ইয়ে মানে অনাগত সন্তান? হ্যাঁ, তোমার আরেকটা বাচ্চা আছে, 8 মাসের প্রেগনেন্ট আমি। আমার বাচ্চা? আমি তো দেখিনি আপনাকে। আবার আপনি? প্লিজ তুমি করে বলো শোনা। এদিকে আমি রিক্সে আছি, কোনোভাবে ওনার হাজবেন্ড জানতে পারলেই আমি শেষ, জেলেও নিবে না, সোজা কসফায়ারের সম্ভাবনা। কিছু একটা তো ভেবে বের করতে হবে। বললাম, দেখেন, আমি অনেক খারাপ, নেশা করি, গাঁজা খাই, ইয়াবা খাই, নেশার টাকা জোগাড় করার জন্য ছোটোখাটো চুরিও করি। মহিলা হার্ট ইমো দিয়ে বলল, এগুলো কোনো ব্যাপারই না। আমার আগের হাজবেন্ডের এসব খারাপ অভ্যেস ছিল, বিয়ের পর আমি ভালোবাসা দিয়ে সব ছাড়াতে পেরেছিলাম। আ আ আগের হাজবেন্ড? হ্যাঁ, আমার আগে একটা বিয়ে হয়েছিল, তার সাথে 8 বছর সংসারের পর পুলিশ অফিসার দেখে প্রেমে পড়েছিলাম, কিন্তু বুঝিনি যাকে ভালোবেসেছিলাম সে তার কাজকে আমার থেকে বেশি ভালোবাসবে। আমাকে টাইমই দেয় না এখন। টাইম না দিলে 3টা বাচ্চা কি অনলাইন অর্ডার করে পেয়েছেন? এই জন্যই তোমাকে আমি ভালোবাসি তানভীর, তোমার সেন্স অফ হিউমার অনেক জোশ। আমার বড় ছেলেটার সেন্স অফ হিউমারও অসাধারণ, তোমার সাথে পরিচয় করিয়ে দেব। বড় ছেলে? হ্যাঁ বাবা, আগের বিয়ে থেকে ওই একটাই ছেলে আমার। সে আবার কত বড়? কি করে? সে ব্যবসা করে, রাজনীতিতেও নাম লিখিয়েছে, ঢাকা মহানগর যুবলীগের অনেক বড় নেতা। খাইছে আমারে। কি বলো এসব? কিছু না। হুম। আচ্ছা তুমি আমার সাথে দেখা তো করো, তোমাকে সরাসরি দেখার জন্য আমার বুকটা ছটফট করছে। ইয়ে মানে আমি আপনার অনেক ছোট। এটা কোনো ব্যাপার? আমি জানি তুমি ছোট, সেটা জেনেই আমার হৃদয় দিয়েছি তোমাকে। প্রেম ভালোবাসায় বয়স কোনো ফ্যাক্ট না। পরে মহিলার থেকে ওনার বড় মেয়ের ফেসবুক আইডি নিলাম। ফেসবুকে সেই মেয়েকে ফেক আইডি দিয়ে মেসেজ দিয়ে বললাম, দেখেন, আপনার আম্মু এই বয়সে কোন এক ফেসবুক রাইটারের প্রেমে পড়েছে, আপনি কিছু করেন। আমি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। আমার আম্মা যদি এরকম কোনো ডিসিশন নেয় তো আমি তার পাশেই থাকব। বয়স হলে গেলেই যে একটা মানুষ প্রেম করতে পারবে না এরকম পুরনো ধ্যান ধারণা আমি মানি না। আমি নিজে থেকে আমার মায়ের বিয়ে দিতে চাই। আপনি প্লিজ সেই রাইটারের নাম বলুন। আমি আমতা আমতা করে বললাম, জয়নাল আবেদিন সম্ভবত ওনার নাম, আমি শিওর জানি না।
আচ্ছা বাদ দেন। কিন্তু আপনি কে? আমি কেউ না ভাই, গুড নাইট। মেয়েটাকে ব্লক দিয়ে বাসলাম। এদিকে জয়নাল ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, প্রায়ই কথাবার্তা হয়, আড্ডা দেই, গ্রুপ চ্যাট আছে আমাদের। তো ভাই সেদিন বলতেছে, আমি বিরাট এক ঝামেলায় পড়ে গেছি। জাহাঙ্গীরনগরের এক মেয়ে হুট করে মেসেজ দিয়ে বলতেছে তার আম্মাকে আমার বিয়ে করতে হবে। কি একটা অবস্থা বলো তো। সে মেয়ে নাছোড়বান্দা, আমার কোনো কথাই বিশ্বাস করে না। তার আম্মাকে আমার সাথে বিয়ে দিয়েই ছাড়বে, এরকম একটা অবস্থা। কি করি বলো তো। আমি পরামর্শ দিলাম, আপনার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে ফেলেন। আরে কি বলো এসব। ওই মহিলা আমার আম্মার থেকে 3 বছরের বড়। তাছাড়া আমি চিনিও না। ওই মেয়ে আমাকে কেন এসব বলছে বলতে পারো? আমি অবাক হলাম। আমি কিভাবে বলবো? আমি তো আর ওই মহিলার প্রেমিক না, আমি কিছুই জানি না। আপনার ব্যাপার আপনিই দেখেন, আমাকে এসব ঝামেলার মধ্যে আনবেন না প্লিজ। তারপর থেকে জয়নাল ভাইয়ের কোনো খোঁজ নেই। আইডি ডিঅ্যাক্টিভ করে গ্রামে গিয়ে বসে আছে। ওনার পরিচিত এক ছোট ভাই বলল, ওনার কাছে নাকি ঠেট কল আসতেছি কোনো এক বিয়ের ব্যাপারে। কাহিনী কিছু খুলে বলে না, আপনি জানেন কি? আমি মাথা নাড়ি। আশ্চর্য, আমি কিভাবে জানবো? জয়নাল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফেসবুকে একদিন কথা হয়েছিল, এর বেশি চিনিই না ওনাকে। এদিকে ওই মহিলা তো আমাকে ছাড়তেছে না, দেখা না করলে হাত কাটার হুমকি দিচ্ছে। বহু চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এই অসম রিলেশন থেকে ব্রেকআপ করতে পারতেছি না। শেষমেশ বলে দিলাম, দেখেন, আপনাকে আমার আর ভালো লাগছে না, আমি অন্য কারো প্রেমে পড়েছি, প্লিজ আমাকে মাফ করে দেন। মহিলা শুধু আচ্ছা ঠিক আছে তানভীর, এইটুকু বলেই আমাকে ব্লক দিয়ে দিল। আমি তো খুবই অবাক, এত সহজে নিস্তার পাওয়া যাবে জানলে কি এত ঝামেলা করি। 2 দিন পর শুনি জয়নাল আবেদিন ভাইকে সিলেট থেকে এক ঝটিকা অভিযানের মাধ্যমে পুলিশ গ্রেফতার করেছে। উনি নাকি কোনো ওসির বউয়ের সাথে পরকীয়ায় জড়াইছিল। সেই মহিলা সুসাইড করতে গেছে, সুসাইড নোটে লিখে গেছে, ফেসবুকে তোমার সুন্দর লেখা পড়ে ভেবেছিলাম তোমার মনটাও সুন্দর হবে, কিন্তু ভাবিনি ভার্চুয়াল ভালোবাসা এই দুনিয়াটার মতোই ফেক। ওদিকে মহিলার বড় মেয়ে বলেছে তার মা নাকি জয়নাল আবেদিন নামের কারোর সাথে প্রেম করেছিল। পরে পুলিশ সিলেটে আত্মগোপন করে থাকা ওই ফেসবুক রাইটারকে গ্রেফতার করেছে। টিভিতে নিউজটা দেখে জয়নাল ভাইয়ের প্রতি আমার খুবই মায়া হলো। আহারে বেচারা। এদিকে মহিলা সুইসাইড করতে চেয়েছিল ছাদ থেকে লাফ দিয়ে, কিন্তু সফল হয়নি। আইসিইউতে আছে, দ্রুত অপারেশন করে পেটের বাচ্চাটাকে বাঁচানো গেছে অবশ্য, কিন্তু মহিলার ব্যাপারে ডাক্তাররা কোনো কথা দিতে পারেনি। বাঁচতেও পারে আবার মরতেও পারে। অবস্থা এখন এরকম দাঁড়িয়েছে যে মহিলা যদি মরে যায় তো জয়নাল ভাই শেষ, আর মহিলা বেঁচে গেলে আমি শেষ। এদিকে আমি মহিলার মৃত্যুও কামনা করতে পারি না, আবার বেঁচে যাবে ভাবলেও জ্বর চলে আসে। এরই মধ্যে একদিন মহিলার জাহাঙ্গীরনগরে পড়া মেয়ে আমাকে ফেসবুকে মেসেজ দিছে। মেসেজ রিকোয়েস্টের নোটিফিকেশনে শিলু আক্তার নাম দেখেই আমার গা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শেষ, সব জেনে গেছে মনে হয়, আমি শেষ। উল্লেখ্য মহিলার বড় মেয়ের নাম শিউলি আক্তার। কিন্তু মেসেজটা দেখার পর আমার ধরে প্রাণ আসলো। মেয়েটা লিখেছে, পারিবারিক সমস্যার কারণে মনটা খুব খারাপ ছিল বেশ কিছুদিন ধরেই। আজ আপনার কিছু লেখা পড়ে প্রথমবারের মতো হেসেছি। অনেক ভালো লেখেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। শিউলির সাথে সেদিন অনেক রাত পর্যন্ত কথা বললাম। সে তার আম্মার প্রেমের কাহিনী জানালো। আমি সান্ত্বনা দিলাম, বললাম, আমি বহু লেখাই বহুবার বলেছি ফেসবুকে লেখা পড়ে কারো প্রেমে পড়তে হয় না, কিন্তু মানুষ শুনলে তো। আর এই লেখকরাও আছে, মেয়ে নাকি মহিলা দেখাশোনা নেই, লুচ্চামি শুরু করে দেয়, মিষ্টি মিষ্টি কথা দিয়ে সবাইকে ফাঁসায়। জয়নালের মতো এসব রাইটারদের জন্যই আমরা ফেসবুকে যারা লেখালেখি করি সবার দুর্নাম হয়। শিউলির সাথে একদিন জাহাঙ্গীরনগরে গিয়ে দেখা হলো, আড্ডা দিলাম। আরেকদিন নিজেরাই রেস্টুরেন্টে মিট করলাম। বলল, ডাক্তাররা বলেছে আম্মুর অবস্থা একটু ভালোর দিকে। ওহ শিট। আপনার আবার কি হলো? না মানে আমি খুশি হলাম, খুশি হলে ও শিট বলি, এটাই সিস্টেম আমার। শিউলি অবাক হলো। আজব সিস্টেম তো। মানে এই আর কি। তো আন্টির জ্ঞান ফিরবে নাকি?
বলা যায় না, দেখা যাক, দোয়া করবেন। আমি ওর হাতের ওপর হাত রাখলাম, বললাম, দোয়া তো করি সব সময়। কি দোয়া করি সেটা আর বললাম না অবশ্য। এর মধ্যে শিউলির সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ওর এরকম খারাপ সময়ে আমি পাশে দাঁড়িয়েছি, এটাতে মেয়েটা খুব ইমপ্রেস। একদিন ওর আম্মুকেও দেখে আসলাম। এর মধ্যে আইসিইউ থেকে বের করে দিয়েছে, কিন্তু কোমাতে আছে এখনও। ডাক্তার বলেছে কবে জ্ঞান ফিরবে কিছুই ঠিক নেই। আজও ফিরতে পারে, আবার 10 দিন পরও ফিরতে পারে, আবার কোনো দিন নাও ফিরতে পারে। ওদিকে তৃতীয়বারের মতো জয়নাল ভাইয়ের জামিন খারিজ হয়ে গেছে, এখনও জেল খাটতেছে। আমি 2বার গিয়ে দেখেও আসছি, একবার 1000 টাকা দিয়ে আসছি। জেলের মধ্যে ভালো মন্দ খাইতে ইচ্ছে করলে খাবে। ভাই খুব খুশি, বলল, তুমি বাইরের মানুষ হয়ে আমার জন্য যা করো আমি ভুলতে পারবো না কখনো। এবার শুধু একটু দোয়া করো ওই মহিলার যাতে জ্ঞান ফিরে আসে। শুধু শুধু আমি ফেঁসে গেছি। আমি আস্তে আস্তে মাথা নাড়ি। দোয়া তো সবসময় করি ভাই। এদিকে শিউলির আম্মু অর্থাৎ আমার প্রেমিকাকে বাসায় নিয়ে এসেছে। হাসপাতালে রেখে আর লাভ নাই নাকি, বাসাতেই একজন নার্স রেখে দিয়েছে যত্ন নেওয়ার জন্য। জ্ঞান ফেরার আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও বছরখানিক কেটে গেল। এর মধ্যে একদিন শিউলি আমাকে প্রপোজ করে ফেলল। মেয়ে সুন্দরী, শিক্ষিকা, না বলার কোনো কারণই নেই। আমিও রাজি হলাম। সুন্দর এক বিকেলে শিউলি আমার কাঁধে মাথা রেখে বলল, আম্মুর ওই ঘটনার পর থেকে ফেসবুক লেখকদের প্রতি আমার ভীষণ রাগ ছিল, কিন্তু তোমার সাথে পরিচিত হওয়ার পর আমার কি যে হয়ে গেল। আমি ভাবিনি আমিও কোনোদিন ফেসবুক লেখকের প্রেমে পড়ব শেষ পর্যন্ত। আমি আলতো করে ওর হাতটা নিজের হাতে নিয়ে বললাম, ধুর পাগলি, সবাই তো আর জয়নাল আবেদিন হয় না, কেউ কেউ তানভীর রহমানও হয়। ওর বাবার সাথে দেখা করলাম, ওর বড় ভাইয়ের সাথেও। ওরাই শিউলিকে বলল, মায়ের জ্ঞান ফেরার অপেক্ষায় তুই তোর জীবন নষ্ট করিস না, বিয়ে করে ফেল। আমিও সম্মতি জানালাম। এতদিনে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছে যে ওই মহিলা আর কোমা থেকে বের হবে না। আমাদের বিয়ের ডেট ঠিক হলো। কলকাতা থেকে শপিং করে আসলাম, প্রি ওয়েডিং ফটোগ্রাফি করলাম, গায়ে হলুদ হলো, আগামীকাল বিয়ে। আগের রাতে শিউলি আমাকে মেসেজ দিয়ে বলল, তুমি খুব লাকি জানো, কি হয়েছে? তুমিও আমার লাইফে আসছো, আর এদিকে আমার আম্মুরও জ্ঞান ফিরেছে। মাত্র 1 ঘন্টা আগেই পানি খেতে চেয়েছে, উঠে বসেছে। ও শিট শিট শিট। আমি জানতাম তুমি অনেক খুশি হবা, আর তুমি খুশি হলে ওই যে ওহ শিট বলো, এটা খুব কিউট লাগে আমার। শিট ম্যান শিট। থাক, এত খুশি দেখাতে হবে না, ফোন রাখো। কাল বিয়ে করতে চলে এসো, তোমার শাশুড়ির সাথে দেখা হবে তোমার। আম্মা নিজের জামাইকে দেখলে কত খুশি হবে আমি ভাবতেও পারছি না। আমি ভাবতেও পারছি না আসলে কি যে হবে। আমি তো পুরাই শেষ। একবার ভাবলাম পালিয়ে ইন্ডিয়া চলে যাই, আরেকবার ভাবলাম সুইসাইড করি। সারা রাত ঘুম হলো না। বাসা ভর্তি বিয়ের মেহমান। সকালে চোখের নিচে কালি দেখে এক চাচা বলল, আমার বিয়ের আগে আমার এরকম ঘুম হয়েছিল না। টেনশন হয় সবার, তবে চিন্তার কিছু নাই, বুঝলে ভাতিজা? বাসরাতে কয়েক ঘন্টা যাওয়ার পর সব ঠিক হয়ে যাবে। বলে চাচা চোখ টিপ দিল। আমি বুঝলাম না কি বোঝাতে চেয়েছে। আমার মাথায় কিছুই ঢুকছে না এখন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হবে, সবই ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে আমি যাব বিয়ে করতে। বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে দেখি সব শুনছান, কোনো সাড়া শব্দ নেই। আমার হৃৎপিণ্ড 100 মাইল পার স্পিডে ধুকপুক করা শুরু করলো। নিশ্চয় সবাই সব জেনে গিয়েছে। এখন আমার কি হবে? আমাদের দেখে শিউলির বাবা ওসি সাহেব এগিয়ে আসলেন, চোখ মুখ শক্ত। আমাকে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সারা শরীর কাঁপা শুরু করেছে, মুখে কিছু বলার অবস্থা নেই। হাসূচক মাথা নাড়লাম। ওসি সাহেব বললেন, আসলে গতকাল তোমার শাশুড়ির জ্ঞান ফেরাতে আমরা খুব খুশি ছিলাম, কিন্তু আজ সকালে বুঝতে পেরেছি সে কাউকে চিনতে পারছে না, তাই সবার মন খারাপ। তোমাদের সেভাবে অ্যাপয়েন্ট করতে পারছি না, তোমরা কিছু মনে করো না। এত উত্তেজনা হঠাৎ করে রিলিজ হয়ে যাওয়াটা আমার শরীর সহ্য করতে পারল না। আমি আল্লাহ আকবার বলে বিশাল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। পরিশিষ্ট বাসরাতে শিউলি আদুরে গলায় বলল,
আমার আম্মুর খারাপ সংবাদ শুনে তুমি যে ভীষণ কষ্ট পেয়ে অজ্ঞান হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। আমি অনেক গর্বিত তোমার মতো কাউকে স্বামী হিসেবে পেয়ে। আমি হাত দিয়ে ওর মুখটা আলতো করে তুলে ধরে বললাম, কি যে বলো, তোমার আম্মু কি শুধু তোমার আম্মু? উনি কি আমার আম্মু না? সপ্তাহখানেক পর আমি জেলখানায় জয়নাল ভাইকে দেখতে গেলাম। উনি আমাকে দেখে বললেন, মহিলার জ্ঞান ফেরার খবর পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু কাউকে চিনতে পারছে না। জানার পর মনে হচ্ছে মরে যায়। কোন পাপের শাস্তি যে আমি ভোগ করছি কে জানে। আমার নিজেরই মরে যেতে ইচ্ছা হয়েছিল, আপনার কথা আর কি বলবো। ফেরার সময় ভাইকে জেলখানায় 2000 টাকা দিয়ে আসলাম। বললাম, আমার বিয়ে ট্রিট, ভালো মন্দ কিছু খেয়ে নিয়েন। ভাইয়ের চোখ ছলছল করে উঠল। বলল, তুমি আমার জন্য যা করছো আমার নিজের ভাইয়েরাও করে না। আমি ভাইয়ের চোখে চোখ রেখে আস্তে আস্তে বললাম, এভাবে বলছেন কেন? আমি কি আপনার ভাই না? আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম নতুন নতুন মজার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।